আমরা আজকে রাত্রিকালীন বেশি ক্লাসে নারী ও শিশু নির্যাতন দমন হয়েছে আইন স্যার, ওখানে নিয়ে আবার আলোচনা ঝামেলা শুরু করবে কি? করব। এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সকল বিষয় আছে এগুলো আসলে আমাদেরকে ভালো করে জানতে হবে। দিয়ে রাখছি। আমরা এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারো কোনো বক্তব্য থাকলে পরে বলতে হবে, হ্যাঁ? ওই মাঝ রাস্তায় আঙ্গুল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পড়াশোনা পড়াশোনাই। আমার কথাগুলো খুব খারাপ শোনা যায়, তো আমি আবার সোজা পথ ছাড়া বাঁকা পথে জীবনে চলিনি। তো যেখানে আমি দেখতেছি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 দেব না 2020 দেব, তো সংশোধনী প্রথমে ছিল 2003, তারপরে দেবো 2020। তো সংশোধনী লিখতেই তো আমার 4 লাইন চলে গেল। কি আইনুল? জি স্যার। কাজে কাজে আমাদের এবার জন্য যেটা সুবিধা হয় সেটা হলো আমরা লিখবো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এত ধারা, তাহলে তো আমাদের ঝামেলাটা মোটামুটি কমে যায় নাকি? আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে যেটা দেখবো, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ, যদি কখনো সংজ্ঞা আসে, সংজ্ঞা লিখুন ধর্ষণ, তো সেখানে কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলে দিয়েছে ধর্ষণ সংক্রান্তে পেনাল কোডের 375 ধারা পঠনীয়, মানে পাঠ করো। কি? ধর্ষণ সংক্রান্তে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এখানে স্পষ্ট করে বলে দিল যে এই সংক্রান্তে পেনাল কোডের 375 ধারা আপনি অনুগ্রহ করে দেখুন, এখানে স্পষ্ট করে বলে দিল। কিন্তু আমরা এটা লেখার সময় অনেকেই 9-এর 1 ইত্যাদি লেখে, এটা ভুল। যাই হোক, নবজাতক, নবজাতক অর্থ কি? মানে কতদিনের শিশুকে নবজাতক শিশু বলা হয়? আরে স্যার অনূর্ধ্ব 40 দিনের শিশুকে স্যার। মানে 41 দিনের শিশুকে বলা যাবে না, অনূর্ধ্ব বলতে 40 দিনের নিম্নে। কেউ যদি লেখে যে 40 দিনের নিম্নে যে শিশুর বয়স, সেই শিশুটাকে নবজাতক শিশু হিসেবে গণ্য করা হয়, হয়েছে নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে যদি কখনো আসে যে নারী বলতে কি বোঝেন, নারী কাকে বলে? যে এমসিকিউ কোনো বয়সে না, নারী যে বলতে কোনো যে বয়সে কথা নারী স্যার। বলা হয়েছে যে যে কোনো বয়সের নারী নাকি? সঠিক স্যার। তাহলে 40 দিন বয়সের যে শিশুটা আছে, সেও তো নারীর মধ্যেই পড়ে নাকি, আইনুল? জি স্যার। জি স্যার, জি স্যার, তাই তো পড়ে স্যার। সেটা আমাদেরকে দেখতে হবে। এই জিনিসগুলো একটু সুন্দর করে না পড়লে তোমরা কখনোই বুঝবা না যে এখানে কি আছে। যাই হোক, আহ এখানে যৌতুকের কথা বলা আছে। যৌতুকের বিষয়টি এখানে দেখো, যৌতুক একটা অপরাধ, যৌতুকের কিন্তু একটা আইন আছে, আমরা সেটাতে আলোচনা করব। আচ্ছা, শিশু বলতে নারী ও শিশু নিয়ে, দেখো শিশু যদি বলে যে শিশু বলতে কত বছর বয়সের ব্যক্তিকে বোঝানো হয়েছে, 16 বছর, 14 বছর, 20 বছর, নারী শিশুতে বলছে একটা শিশু। আবার পেনাল কোড অনুযায়ী শিশুর বয়স কতদিন, কত বছর বয়সের ব্যক্তিকে শিশু 18 বলা হয়? বছর। হ্যাঁ, 18 বছর। 18 বছর আর স্যার। শিশু আইন দুই 18 বছর। হাজার তেরো অনুযায়ী এও 18 বছর। 18 বছর। শিশু আইনও 18। তাহলে যদি উল্লেখ থাকে, এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে নিম্নের কোনটি সঠিক। এক, পেনাল কোড অনুযায়ী শিশু বলতে বোঝায় 18 বছরের নিম্নে। শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের নিম্নে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী 16 বছরের নিম্নে। ঘ, উপরের সবগুলো, আমাদের উপরের সবগুলোই দিতে হবে। আর যদি সরাসরি প্রশ্ন আসে যে শিশু বলতে বোঝায় 16, 25, তারপরে 22, এইভাবে দিল কিন্তু সেখানে 16 আছে, তখন কিন্তু তোমাকে 16টাই ধরতে হবে, 16 বছরের নিম্নে। আর সেখানে 14 বছরের নিম্নে হবে না, 16 বছরের নিম্নে তোমাকে ধরতে হবে। তার মানে যেখানে আইন উল্লেখ করা নাই। আর যদি আইন উল্লেখ করা থাকে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী শিশু বলতে বোঝায় এত বছরের নিম্নে, তাহলে আমাদেরকে বুঝতে হবে নারী শিশুর যে 16-র কথা বলা হয়েছে সেটাই জানতে চাচ্ছে। কি আমার কথা বুঝতে পারছো আইনুল? জি স্যার, বুঝতে পারছি আচ্ছা, স্যার।
শিশুর কথা বলা হলো, যাই হোক, আমরা এই আইনের 4 ধারার যে বক্তব্যটি বলা আছে 4-এর 1, যদি এরকম কখনো প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক কলেজ পড়ুয়া শিশুকে অ্যাসিড নিক্ষেপ করেন, ফলে শিশুটির মুখমণ্ডল বিকৃত হয়। এটা কোন ধারার প্রশ্ন? সাইফুল রংপুর, স্যার এটা কোন এটা ধারার এসিড প্রশ্ন? এনে যাবে স্যার। অ্যাসিড অপরাধ দমন আইনে যাবে। কিন্তু আমাদের এইরকম পরীক্ষার প্রশ্ন আসলে আমার মনে হয় শতকরা 30% কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনেই দিবে। কি আইনুল, ঠিক আছে আপনার কথাটা? জি স্যার। তাদেরকে এখনো বিশ্বাস করা যায় না যে অ্যাসিড সংক্রান্ত অপরাধ, যার গায়ে অ্যাসিডের কথা আসুক না কেন, অ্যাসিড সংক্রান্ত অপরাধ হলে অ্যাসিড অপরাধ দমন আইনে তার শাস্তির বিধান হবে। যদি অ্যাসিড নিক্ষেপের ফলে কোনো নারীর মৃত্যু ঘটে, সেটাও কিন্তু অ্যাসিডেই হবে। কোনো শিশুর মৃত্যু ঘটে, সেটাও কিন্তু অ্যাসিড অপরাধ দমন আইনেই হবে। তাহলে এই নারী শিশু নির্যাতন দমন আইনের 4-এর 1 ধারা কি বলেছে? ক্ষয়কারী, বিষাক্ত, দাহ্য পদার্থ। তাহলে 4-এর 1 ধারা কি বলা আছে? যে যদি কোনো ব্যক্তি ক্ষয়কারী কিংবা বিষাক্ত কোনো দাহ্য পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটান, নাকি আইনুল? জি স্যার, সঠিক স্যার। বা মৃত্যু ঘটানোর চেষ্টাও করেন, এখানে আমরা একটা ধারা নিতে পারি, সেটি হলো যে ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেন। কারণ এটা এমন ভাবে প্রশ্নটা দিতে পারে যাতে তুমি ভুল করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলে যাও। আমার কথা কি বুঝতে পারছো? 4-এর 1টা আমরা নিতে পারি, 4-এর 2 দৃষ্টি শক্তির আমাদের এটা প্রয়োজন নাই। আমরা আচ্ছা, আমরা এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4-এর 1 এবং 4-এর 3 এটা আমরা নিতে পারি। 4-এর 3-এ যে বিষয়টি বলা আছে যে এরকম এখানে কি ক্ষয়কারী দাহ্য পদার্থ দ্বারা কাউকে যদি চেষ্টা করা হয়ে থাকে, নিক্ষেপ করেন মানে ক্ষতি করিবার চেষ্টা, যে বিষয়টি এখানে যদি এরকম আসে যে কনামক ব্যক্তি প্রেমে প্রত্যাখ্যান হয়ে বা কনামক ব্যক্তি খনামক শিশুর ক্ষতি করিবার উদ্দেশ্যে দাহ্য পদার্থ নিক্ষেপ করেন, কিন্তু ভাগ্যক্রমে সেটি মাটিতে পড়ে ফেটে যায়, এটাও কিন্তু একটা অপরাধ। সেটা কত ধারায়? 4-এর 3 ধারায় উল্লেখ করা আছে, নাকি? সঠিক স্যার। অ্যাসিডের 6 স্যার, আর 4-এর 3 স্যার। আবার এই যে বেশি বেশি কথার কোনো দরকার নাই তো বাপ, এসিড পাইলে তুমি কোথায় এখানে? পাইলাম কোনটা, বলে কোনটা, এসিড পাইলা তুমি কই এখানে? আলোচনা করতেছি যে আমাদের প্রশ্নটা যদি এভাবে আসে, কারণ এই নারী শিশু নির্যাতন দমনে যেগুলো ধারা আছে সবগুলো ধারায় যদি আমরা গুরুত্ব মনে করি তাহলে তো শেষ হবে না। কাছে কাছে আমরা যেটা গুরুত্ব মনে করি 4-এর 1টা, যে দাহ্য পদার্থ, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ বা আহ এখানে কি দহনকারী কোনো পদার্থ দ্বারা যদি কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটানো হয়, সেটা যে কোনো বয়সের নারী হোক, বা তাকে মৃত্যু ঘটানোর চেষ্টা করা চেষ্টা কি মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে। আচ্ছা, এখন এই 4-এর 3-এ যে কথাটি বলেছে, 4-এর 3-এর বক্তব্যটা হলো এরকম যে চেষ্টা করেছে কি, তাকে আহত করার চেষ্টা করা হয়েছে, তাকে তার উপরে নিক্ষেপ করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তার গায়ে লাগে নাই। লাগলে তখন আর 4-এর 3 আসবে না। আইনুল, বোঝা গেছে কথাটা? জি স্যার। আচ্ছা, এখানে 4 ধারায় বলছে, 4-এর 4-এ বলছে এই ধারার অধীন অর্থদণ্ড, আচ্ছা প্রচলিত আইন, এটা তোমাদের একটা দেখার জন্য প্রয়োজন, কারণ এই 4 ধারা তো সবাই পড়ে, কিন্তু 4-এর 4 তো কেউ পড়ে না। সেটা কি? এই ধারার অধীন অর্থদণ্ডে প্রচলিত আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তি হইতে বা বিদ্যমান সম্পদ বা মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সময় রাখিয়া যাওয়ার সম্পদ আদায় করিয়া যদি কখনো প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দহনকারী পদার্থের
আঘাতের কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় বা যদি কোনো নারী বা শিশুর মৃত্যু হয়, সেক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি আলোচনা করুন। এই ক্ষতিপূরণের কথাটা কিন্তু এখানে 4 ধারায়, অর্থাৎ 4-এর 4 স্পষ্ট করে বলে দেয়া আছে কার কাছ থেকে ক্ষতিপূরণটা নেওয়া যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? বা কে প্রাপ্য হবেন? যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি খ নামক নারীকে ইচ্ছাকৃতভাবে দহনকারী পদার্থ দিয়ে আঘাত করলে নারীটির মৃত্যু ঘটে, আদালত মামলার বিচারকালে কয়েক জরিমানা প্রদানের নির্দেশ প্রদান করেন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে কে এই জরিমানার টাকাটি প্রাপ্য হবেন? এরকম প্রশ্ন কখনো আসতে পারে। যেমন আমরা সড়ক পরিবহন আইনে একটা প্রশ্ন আসছিল যে তার উত্তরাধিকারীরা কিভাবে সেই টাকা পয়সাগুলো পাবেন। এটা আমরা মনে হয় একটু দেখতে পারি। 7 ধারা অপহরণের শাস্তির প্রয়োজন নেই, তবে আরেকটা বিষয় বলা আছে। যেমন একটা প্রশ্ন আসছিল তোমাদের পরীক্ষায় যে একজন ব্যক্তি একটা নারীকে বিবাহ করিবার উদ্দেশ্যে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে তার সাথে আহ শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে পতিতালয়ে বিক্রি করে দেয়। তাই এখানে মানব পাচারও আসছে, নারী শিশুও আসছে, কারণ অপহরণের কথাটা এখানে বলা হয়েছে। তাই প্রলোভন প্রতিশ্রুতি দেখিয়ে যদি কাউকে অপহরণ করা হয় বিবাহ করার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, এখানে বলা আছে যে কথাটি। আর এখানে তো 5 ধারা এবং 6 ধারা আগে রহিত করা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা চলে আসি 9 ধারা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ক নামক ব্যক্তি খ নামক নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন, কয়ের অপরাধ কি? কোন ধারা অপরাধ? 9-এর 1। আচ্ছা, 9-এর 1। আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি খকে মনে প্রাণে ভালোবাসেন, খয়ের বয়স 13 বছর, খকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে তার সাথে যৌন কাজ করেন, এক্ষেত্রে খয়ের সম্মতি ছিল। এই ধরনের বিষয়টি অপরাধ কি? এটা কি অপরাধ? 13 বছরের একটা মেয়ে একজনের সাথে প্রেমে জড়িয়ে পড়েছে, জড়িয়ে পড়ার পর ছেলেটার বয়সও মনে করে 16 বছর। এই মোবাইল থেকে এখন ইউজ করতে হচ্ছে, যাই হোক, আবার মনে হয় চলে গেল। তো মুশকিল। কি তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায় স্যার। জি স্যার। নেটওয়ার্কের সমস্যা করতেছে, নেটওয়ার্কের সমস্যা। যাক, প্রশ্ন যেটা আমরা বললাম যে 9-এর 1 ধারায় বলা আছে একজন ব্যক্তি কর্তৃক ধর্ষণ। তো প্রশ্নগুলো বিভিন্ন ভাবে আসতে পারে, কারণ কি পেনাল কোডের 375 ধারায় যেখানে ধর্ষণের উদাহরণ দেয়া আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে নারীটির বয়স যদি 14 বছরের কম হয় সে সম্মতি দিলেও এই সম্মতির কোনো গ্রহণযোগ্য নাই, এটা বলা আছে না? আচ্ছা স্যার। জি স্যার, বলা আছে। তাহলে যদি কোনো ব্যক্তি 13 বছর বয়সের কোনো নারীর সাথে সম্পর্ক তৈরি করে তার সাথে শারীরিক কোনো কিছু করেন, সেটাও কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য হবে, হবে না? জি স্যার, হবে স্যার। জি স্যার, হবে। 9-2 কি বলা আছে? একজন ব্যক্তি ধর্ষণ করে যদি কোনো নারীর মৃত্যু ঘটান, কি এটাই তো বলা আছে নাকি? আমার জি জি কথা, স্যার। স্যার। আচ্ছা, অর্থাৎ 9-2 বলা আছে যদি কোনো ব্যক্তি কর্তৃক নারী বা শিশুর ধর্ষণের পরবর্তীতে অন্যবিধ কোনো কারণে, আচ্ছা, অন্যবিধ কোনো কারণে যদি এরকম হয় যে ক নামক ব্যক্তি খ নামক নারীকে ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক তার সাথে তাকে ধর্ষণ করেন, ফলে নারীটির অতিরিক্ত রক্তক্ষরণের কারণে
15 দিন হাসপাতালে থেকে সে মারা যায়, তাও কিন্তু 9-2 হবে। বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, আবার যদি এরকম হয় যে ক নামক ব্যক্তি 15 বছর বয়সের এক বালকের সাথে যৌন কাজ করেন, এটা কোন ধরনের অপরাধ? 9-1 স্যার। এটাও কিন্তু ধর্ষণের অপরাধ। কারণ ওই যে, যদি কোনো ব্যক্তি, কোনো নারী বা শিশু, শিশু বলতে বোঝা হয়েছে যে কোনো বয়সের শিশু, নারী বলতে বলা হয়েছে যে কোনো বয়সের নারী। তো অনেকে কিন্তু এখানে 377 দিয়ে থুয়ে দিবে, এটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে এখানে এই 9-2 যে বক্তব্যটা, অন্যবিধ কোনো কারণে, অর্থাৎ রেপ করতে গিয়ে যদি তাকে যদি তার গলার চেপে হত্যা করে, সেটাও কিন্তু একই ধারা, এক অপরাধ। বলা আছে ধর্ষণ বা ধর্ষণ করার অন্যবিধ কোনো কারণে যদি নারীটি বা শিশুটির মৃত্যু হয়। 9-3 কি হলো? একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষণ, এত নাকি? জি স্যার। এখন যদি এরকম প্রশ্ন হয় যে, দেখা গেল যে ক নামক নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় খ তাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে ধর্ষণ করেন, এবং নারীটি ধর্ষণ করে রেখে চলে যান, নারীটি সেখান থেকে চলে যাওয়ার সময় আরেকজন ধর্ষণ করেন, তখন কি 9-3 হবে? না নারী, স্যার, 9-1। কারণ নারীটা একবার ধর্ষিত হলো একটা স্থানে, তারপরে সে মনের দুঃখে বাড়ি চলে যাচ্ছে, আর একজন তাকে আবার রেপ করেছে, তাহলে কি গণধর্ষণ হবে এটা? না স্যার। না। ওই প্লেসেই ওই প্লেসেই একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষণ হইতে হবে, তাই না? আচ্ছা, এই 9-3 একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষণের ফলে যদি কোনো নারীর মৃত্যু হয়, এখানে উল্লেখ করা আছে, কি আছে না? আছে স্যার। আহত হলেও এই কথাই বলা আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে, এখানে আমরা একটা জিনিস আর একটা খুব ভালো করে দেখবো, এখানে চেষ্টার কথা বলা হয়েছে, তাই না? চেষ্টার মধ্যে একটা বিষয় বলা আছে, যদি কোনো ব্যক্তি নারী আর শিশুকে এখানে ধর্ষণের চেষ্টা করে। এখানে একটা ধর্ষণের চেষ্টার 9-4 খ, তাই না? এখানে বলা আছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা এখানে যে বিষয়টা দেখব, 9-1, 9-2, 9-3, অন্যগুলো আমাদের প্রয়োজন নেই। বা এমন হতে পারে ক নামক ব্যক্তি একটা নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করলে বা ধর্ষণ করার প্রাক্কালে নারীটি চিৎকার দেয়, ফলে আশেপাশের লোকজন এগিয়ে আসে, তখন নারীটি সেখান থেকে পালাতে সক্ষম হয়। অপরাধ কি? অর্থাৎ ধর্ষণ করার চেষ্টা করলে নারীটি চিৎকার করে, চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে, এটাও কিন্তু ধর্ষণের চেষ্টার একটা অপরাধ। আমরা চলে যাব 9-5 ধারা। 9-5 ধারাটা অনেকে বোঝে না। আচ্ছা, যদি এখন প্রশ্ন আসে যে পুলিশ কর্তৃক নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? পুলিশ কর্তৃক কোন নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? কি পদ্ধতি হবে? 9-1 হবে স্যার। 9-1 না, উত্তরটা হবে যে একজন সাধারণ ব্যক্তি, অর্থাৎ একজন পাবলিক, তিনি যদি কোনো নারীকে ধর্ষণ করেন, যে ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন, একজন পুলিশ ওই নারীকে ধর্ষণ করলে একই ধারায় অপরাধ করবে, এখানে তার জন্য অন্য কোনো ধারা আসবে না। কিন্তু আমাদের যে ব্যক্তিগুলো বোঝে না সোজে না, তারা কি মনে করে, মানে যখন প্রশ্ন আসে পুলিশ কর্তৃক নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি, 9-5 দিয়ে দিল। কিন্তু 9-5 হতে গেলে হেফাজতে হতে হবে, বিষয়টা বুঝতে পারছো না? যদি কখনো প্রশ্ন আসে যে পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে, পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে আইনের বিধান কি বা অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন। আসলে 9-5 ধারায় বলেছে যে পুলিশ হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হয়, ধর্ষণের অপরাধটি হেফাজতকারীর বিরুদ্ধে প্রমাণিত না হলেও তার হেফাজতে থাকা নারী যেহেতু ধর্ষিত হয়েছে, সে কারণে হেফাজতে ব্যর্থতার দায় তার উপর আরোপ করা যাবে। অর্থাৎ সে ব্যর্থতার দায় থেকে কখনোই রেহাই পাবে না। কিন্তু যে ব্যক্তির হেফাজতে আছে সেই যদি রেপ করে, তাহলে কোন ধারা হবে? 9-1 হবে 9-1 স্যার। হবে। তার দুটো ধারা হবে, 9-1 এবং 9-1, 9-5। এই জিনিসটা বুঝবা। আমাদের যেমন প্রশ্ন আসে যে পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে
অনুসরণীয় পদ্ধতি কি, তখন তোমার উত্তরটা আসবে যে 9-এর 5 ধারা এই কথা উল্লেখ করা আছে। যে ধর্ষণ করেছে তার তো ধর্ষণের অর্থাৎ তার অপরাধ অনুযায়ী শাস্তির বিধান আছে। এছাড়াও যে ব্যক্তির হেফাজতে থেকে নারীটি ধর্ষিত হয়েছে তার বিরুদ্ধে যদি ধর্ষণ অভিযুক্ত প্রমাণিত নাও হয়, কিন্তু তার হেফাজতে ব্যর্থতার কারণে যে নারীটি যেহেতু ধর্ষিত হয়েছে সে কারণে তার বিরুদ্ধে 5 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। রহুল, রহুল স্যার একটা স্যার সেকেন্ড। বুঝতে পারছি স্যার। আচ্ছা দাঁড়াও, কোনে আবার কি থইলাম। বড় বিপদে আছি এগুলো নিয়ে। এটা আবার কই থইলাম, কত দেখি। আমাদের কি রেকর্ডিং চলতেছে তাই না? আচ্ছা, জি স্যার, জি স্যার। সেকেন্ড। তো মুশকিল। কত দেখি, কোথায় হারাই যায় খুঁজে পাই না, কত দিয়ে এটা। দেখি। জি স্যার। তো এখানে আমরা এই 9-এর 5 বক্তব্যটা কি তোমরা বুঝতে পারছো? ভালো করে বোঝো। যদি প্রশ্ন আসে পুলিশ কর্তৃক নারী ধর্ষণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি, পুলিশ কর্তৃক, তো এখানে মনে করতে হবে একজন সাধারণ নাগরিক ধর্ষণ করলে যে ধারায় শাস্তি হবে, পুলিশ যদি কোনো নারীকে ধর্ষণ করেন একই ধারায় শাস্তি হবে। আর যদি প্রশ্ন আসে পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে অনুসরণীয় পদ্ধতি কি, সেক্ষেত্রে বুঝতে হবে এটা 9-এর 5 প্রশ্ন। আবার এখানে যদি আসে যে কনমক সাব ইন্সপেক্টর অমুক থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকাকালে খনামক পুলিশ কনস্টেবল বা খনামক এএসআই বা খনামক ব্যক্তি হাজতে থাকা আসামি অমুককে বাথরুমে নিয়ে যাওয়ার কথা বলে তার সাথে যৌন কাজ করেন বা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন, এক্ষেত্রে সাব ইন্সপেক্টর এবং তার অপরাধ কি। তো যে রেপটা করেছে তার শাস্তি হবে সংশ্লিষ্ট, যদি একাই করে থাকেন 9-এর 1, কিন্তু সে যদি সেন্ট্রি থাকেন তার বিরুদ্ধেও কিন্তু যদি এরকম আসে যে কনামুক সেন্ট্রি থানার দায়িত্বে থাকাকালে বা থানায় ডিউটিরত থাকা অবস্থায় আহ দেহ ব্যবসার উদ্দেশ্যে আনা নারীকে বাথরুমে নিয়ে যাওয়ার কথা বলে তার সাথে তাকে যৌন কাজ করেন, তাহলে এখানে তার অপরাধের কথা, তার অপরাধ কিন্তু দুটো হবে, যেহেতু সেন্ট্রিও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। আমার কথা কি বুঝতে পারছো? সেখানে কিন্তু ডিউটি জি অফিসারের কথা আমরা লিখতে পারবো না, যেহেতু প্রশ্নে ডিউটি অফিসারের কথা বলে নাই। আমার কথা কি বোঝা গেছে তোমাদের? আর সরাসরি ওখানে কিন্তু বলে নাই, দেখো কি কথা বলছে, কনামুক পুলিশ কনস্টেবল অমুক থানার হাজতের সেন্ট্রির দায়িত্ব পালনকালে থানায় দেহ ব্যবসাকরণের অপরাধে ধৃত অমুককে বাথরুমে নিয়ে যাওয়ার কথা বলে তার সাথে তাকে ধর্ষণ করেন, এক্ষেত্রে সেন্ট্রির অপরাধ। এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি 9-এর 5 দিয়ে শুরু করতে পারবা না, তোমাকে ধর্ষণের কথাই বলতে হবে। এবং তারপরে যেহেতু সে সেন্ট্রি ছিল সেখানে তার বিরুদ্ধে কিন্তু
9-এর 5 চলে আসবে। তাহলে 9-এর 5 সরাসরি কোন ধারায় আসবে? কখন আসবে? 9-এর 5টা তখনই আসবে যখন কিনা উল্লেখ করা থাকবে। কি উল্লেখ করা থাকবে? 9-এর 5 তখনই আসবে যখন কিনা উল্লেখ থাকবে যে যে পুলিশ হেফাজতে কোন নারী ধর্ষিত হলে আইনের বিধান কি। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, জি স্যার। 9-এর ক জি স্যার। কি বলবা? সালে কিছু বলবা? কি সালে কিছু না বলবা? স্যার, কিছু বলবো না, বুঝতে পারছি স্যার। স্যার একটু হ্যাঁ বলো। না, বলবো স্যার। আচ্ছা, স্যার কি এই যে আরে এখানে যে স্যার সেন্টির বিরুদ্ধে স্যার সেন্টি যদি ধর্ষণ করে স্যার সেক্ষেত্রে 9-এর 1 এবং 9-এর 5ও আসবে স্যার। কিন্তু যাদের হেফাজত ব্যর্থতা হলো স্যার তাদের বিরুদ্ধে কি স্যার 9-এর 5 এটা তো আসবে না স্যার? আমার যাদের ব্যর্থতা তো প্রয়োজনীয়, প্রশ্নে তো বলেনি যাদের ব্যর্থতা আসছে। প্রশ্ন বলছে ক নামক সেন্ট্রি, এখানে তো ডিউটি অফিসারের কথা অমুকের কথা বলার কোনো সুযোগ নেই, এটা তো আসলে আইনের স্যার বিষয়। সেক্ষেত্রে আরে বাবু যদি আসে সেটা তো এইটা তো সমস্যা। প্রশ্নটা হলো তোমাকে এতবার বোঝালাম যে প্রশ্নটা হলো এরকম যে তার হেফাজতে, যদি হেফাজতের কথা বলা থাকতো কার, ডিউটি অফিসারের হেফাজতে বা ক নামক ডিউটি অফিসার, তো এখানে সেন্ট্রির কথা যেহেতু সরাসরি বলা হয়েছে, অন্য কারো শাস্তির এখানে আসার সুযোগ নেই। কি আছে প্রশ্নের উত্তর অনুযায়ী? এই জন্য খেয়াল রাখবে। যাই হোক, না স্যার, ঠিক আছে স্যার, ঘোড়ার ডিম বোঝাও তো যাদের না কথা বলো দিয়ে পড়ার সেটাই চেষ্টা হবে। করো। আমরা চলে আসি 9-এর ক-তে। 9-এর ক-তে কি বলা আছে? আত্মহত্যার প্ররোচনা। যদি এরকম কখনো প্রশ্ন আসে যে ক নামক নারী ক নামক নারী রাস্তা দিয়ে একাই যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত বা কয়েকজন যুবক তাকে ধরে একটি ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করেন, এবং এই নারীটি কোথাও সুবিচার না পেয়ে লজ্জায়, ঘৃণায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এই ক্ষেত্রে খ এবং গ এর অপরাধ কি, অর্থাৎ যারা ধর্ষণ করেছেন তাদের অপরাধ কি? অনেকে বলবে যে স্যার এই প্রশ্নটা তো হলো শুধু 9-এর ক, আসলে 9-এর ক হবে না। প্রথম হবে তারা যে ধর্ষণ করেছে, ধর্ষণের অপরাধ, এরপর সে যে আত্মহত্যা করেছে, আত্মহত্যার প্রয়োজনের অপরাধ। তাহলে যদি এরকমই হতো, একটা নারীকে ধর্ষণ করার ফলে নারীটা আত্মহত্যা করলো, শুধু প্রয়োজনের অপরাধে সে অপরাধী হলো, তাহলে তো আরো অপরাধ বেড়ে যেত নাকি আইনুল? আমার কথা কি শুনতে পাচ্ছ জি তোমরা? স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? একটু আগে আটকে গেছে স্যার, এখন ঠিক আছে। ওই যে মোবাইলের আটকে নেটওয়ার্ক। গেছে স্যার, এখন ক্লিয়ার আবার শুনতে বলেন পাচ্ছি। স্যার। আচ্ছা, প্রশ্নটা হলো এরকমই যে আহ একজন ব্যক্তি একটা নারীকে ধর্ষণ করেছেন, তার নারীটি আত্মহত্যা করেছে। তো এখন কি শুধু আত্মহত্যার প্রয়োজনা মামলা হবে, না ধর্ষণের ধারাও আসবে, কোনটা? কি আমার কথা কি বুঝতে পারছো? ধর্ষণ- দুটো দাঁড়িয়ে হবে স্যার। দুটো ধারাই হবে। আমরা দেখি আমাদের কি অবস্থা, এখানে নেট আসলো কিনা। বড় বিপদে আছি, এটা নেট দিয়ে হচ্ছেও না। হ্যাঁ, তো এখানে কি দুটো ধারা হবে তাই না? সঠিক স্যার। এখানে দুটো ধারায় হবে। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে ক নামক নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় খ নামক ব্যক্তি তাকে প্রেম নিবেদন করেন, বা খ নামক ব্যক্তি নারীটিকে কুপ্রস্তাব দেন, নারীটি লজ্জায়, ঘৃণায় বা ক্ষোভে আত্মহত্যা করেন, এক্ষেত্রে যে এই কুপ্রস্তাব দিয়েছিল তার অপরাধটা কোন ধারায়? নয়ের ক হবে স্যার। কোনটা হবে রুহুল? স্যার এটা প্যানেলের নয়ের ক হবে। একজন বলো কোন ধারা হবে? প্যানেল
306 ধারা অপরাধ হবে স্যার। এই ধরনের ঘটনাটা কখনোই নারী শিশু নির্যাতনের অপরাধ নয়। নারী শিশু নির্যাতন দমন আইনের 9-এর কতে বলা আছে যে কোনো নারীর সম্ভ্রম হানি ঘটার প্রত্যক্ষ কোনো কারণে, তো নারীটাকে প্রেম নিবেদন করা সম্ভ্রম হানি ঘটার মধ্যে পড়ে না, কিন্তু এটা পেনাল কোডের 306 ধারার অপরাধের মধ্যে পড়ে। বিষয়টা কি বুঝতে পারছো আইনুল? কি আমার কথা বুঝতে পারো তোমরা, না স্যার শুনতে পাচ্ছ না? আমার কথা কি শোনা যায়? প্রেম নিবেদনের সাথে যদি যৌন উত্তেজনার কোনো কথাবার্তা থাকে স্যার। শোনো, সম্ভ্রম হানি কাকে বলে? রেপ করতে হবে। সম্ভ্রম হানিটা হলো রেপ করা, বুঝতে পারছো? কি আমার কথা বুঝতে স্যার পারছো না বোঝো নাই? রেপ পর্যন্ত যাবে না, আর মানে টানাটানি ছিল যৌন তো হানি নিপীড়নের এগুলোর মধ্যে কারণে এটা পড়বে তিনি না। মৃত্যুবরণ করে আত্মহত্যা করে স্যার। যৌন নিপীড়নটা পড়বে না। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? এখানে একটু ধোঁয়াশা থেকে আছে আর কি। বুঝে না কি কথা বললা সালে? স্যার পুরো ক্লিয়ার বুঝতে পারতেছি না যে কোনটা যৌনপীড়ন, কোনটা আহ, ই রেপ, মানে যৌন নিপীড়ন আলাদা। যৌন এতক্ষণে একটু নিপীড়ন রেপ ধোঁয়াশা করে নাই, থেকে তার গায়ে যাচ্ছে। হাত দিয়েছে। যৌন নিপীড়নটা একজন নারীর শরীরে যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে হাত দেওয়া হয়েছে, স্পর্শ করা হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গে। এটি হলো যৌন নিপীড়নের মধ্যে পড়ে। এই যৌন নিপীড়ন আর সম্ভ্রম হানি এক নয়, বিষয়টা বুঝতে পারছো? কি আইনুল বোঝা গেছে না বোঝো নাই? জি স্যার, সম্ভব মানে তো না বুঝলে একটা প্রশ্ন নিয়ে বুঝছি স্যার। এতক্ষণ সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। ক নামক ব্যক্তি বাসে করে যাওয়ার সময় তার সামনের সিটে বসা খ নামক নারীর দেহে স্পর্শ করেন। এটা কোন ধারার অপরাধ কয়ের? 10। 10 ধারা স্যার, যৌন 10 ধারা। প্রশ্নটা আরো একভাবে আসছিল যে সিনেমা হলে ছবি দেখার সময় পাশের সিটে বসা নারীর দেহ স্পর্শ করেন। আচ্ছা, যদি 16 বছরের কম বয়স্ক কোনো শিশুর শরীরের কোনো অঙ্গে, স্পর্শকাতর কোনো অঙ্গে স্পর্শ করেন, তাহলে কোনটা হবে? 10 ধারা হবে স্যার। হ্যাঁ, 10 ধারা হবে। 10 ধারায় হবে। সাউন্ড বন্ধ করো, কার একটা সাউন্ড। তার মানে এই 10 ধারার বক্তব্যটা হলো এরকম, যদি কখনো প্রশ্ন আসে ইভটিজিং বলতে কি বুঝেন, তাহলে মনে করতে হবে পেনাল কোডের 509 ধারার প্রশ্ন। আর শ্লীলতাহানি বলতে কি বোঝেন, তাহলে বুঝতে হবে পেনাল কোডের 354 ধারার প্রশ্ন। কিন্তু যৌন নিপীড়নের কথা যদি বলা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা 10 ধারার প্রশ্ন। এনামুল, তুমি এতদিন কোথায় ছিলা? ক্লাসে আসো না তো নাকি? হ্যাঁ, গত মাসে আসি নাই স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, তোমরা এই যে আমার এই দান খয়রাতের টাকা যারা যারা দেও নাই, দিয়ে দিও। অনেকে দেখলাম যে দিছো, অনেকে দেও নাই, এটা দিয়ে দিও সবাই, ঠিক আছে? তাহলে আমরা 10টা বুঝলাম। 10টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 11 আমাদের গুরুত্বপূর্ণ না। আমাদের প্রশ্ন হলো 12টা আমাদের গুরুত্বপূর্ণ। 12টা কি? ভিক্ষাবৃত্তিকরণের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো নারীর হবে না, যদি এরকম প্রশ্ন আসে ক নামক ব্যক্তি বেশি করে ভিক্ষা পাওয়ার আশায় তার স্ত্রীর ডান হাত কর্তন করলো, এটা কোন ধারার অপরাধ? 326 পেনাল স্যার। করে 320 ধারা 320 পাইলা কোথায় তুমি? ঘোড়ার ডিম এত পড়াইলাম স্যার, তারপরে 326। কি বলা হলো? এখানে বেশিরভাগ লোক কিন্তু নারী শিশু ধারা দিয়ে দিবে। তাহলে কি কথাটা বলা আছে? যে 12 ধারায় বলা আছে যে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো শিশুর অঙ্গহানি করেন। কার? শিশুর।
আচ্ছা, স্ত্রী হলে, স্ত্রী তো শিশু না, কারণ তার অলরেডি বয়স হয়ে গেছে, নাহলে স্ত্রী তার শব্দটা ব্যবহার করা যাবে না। তা তার অঙ্গহানি করলে কিন্তু এই 12 ধারা আসবে না। তাই বলে কিন্তু বাদও পড়ে যাবে না। কোনটা আসবে? পেনাল কোডের 326 ধারা আসবে। এখন একটা প্রশ্ন এখানে আছে, যদি কোনো ব্যক্তি, যেমন যে ক নামক চিকিৎসক খকে জানায় যে তার শিশুর যদি দ্রুত অপারেশন করা না হয়, তো সেক্ষেত্রে তার শিশুর মৃত্যুর ঝুঁকি আছে। কয়ের কথা মতো খ তার শিশুকে অপারেশনের জন্য রাজি হয়। ক অপারেশন করাকালে ক্ষয়ের একটি কিডনি কেটে নেয়। এক্ষেত্রে কয়ের অপরাধ কোন ধারায়? 12 12 ধারায় ধারায়। বোঝা যাচ্ছে। 12 ধারায়। এটা আবার চুরি হবে না কিন্তু। এখানে কি বলা আছে? হাত পা বা কোনো অঙ্গ বিনষ্ট করেন, তার মানে কাটলে তো বিনষ্ট হয়ে যায়, ক্ষতি সাধন করেন। বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে কি আহ ডাক্তারের কোনো ক্ষতি হবে, অপরাধ হবে? কি বুঝতে পারছো? আমার কথা বোঝো নাই? যে ডাক্তার একটা বাচ্চা, ডাক্তার করলে তো, জি স্যার। ডাক্তারের একটা ডাক্তারের অপরাধ হবে ধরা না? হয় না। কিন্তু জি সেটা স্যার, প্রশ্নে 12 জি উল্লেখ স্যার, করা ডাক্তার থাকে। অপরাধ। যদি এটা প্রশ্নে উল্লেখ করা থাকে যে ক নামক চিকিৎসক ক্ষয়ের প্রয়োজনায় প্ররোচিত হয়ে, ক নামক চিকিৎসক ক্ষয়ের প্রয়োজনায় প্ররোচিত হয়ে ক্ষয়ের শিশু ক্ষয়ের শিশু গয়ের একখানা হাত বিকলাঙ্গ করেন, এক্ষেত্রে চিকিৎসক এবং কয়ের অপরাধ কি? তাহলে এই যে 12 ধারার জন্য প্রয়োজনা কে দিল? ছেলেটির পিতা বা ছেলেটির অভিভাবক। আর কাটলো কে? ডাক্তার। ডাক্তারও কিন্তু এই ধারা অনুযায়ী অপরাধী হবেন। আমার কথা কি বুঝতে পারছো? জি তার স্যার। মানে উভয়। না, এখানে যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে সে নিজে নিজে যদি একটা বাচ্চার হাত ভাঙে, আমাদের দেশে তো এই অপরাধগুলো হয়, জন্মের পরে হাত ভাঙে থয়, ঠ্যাং ভাঙে থয়, চোখ কানা করে থয়, ঘাড় বাঁকা করে থুয়ে দেয়, যাতে ওই মানুষের বিকৃত, মানে তার বিকৃত চেহারা দেখে যেন ভিক্ষা বেশি দেয়, এরকম করে না? সেটা এখানে বলা হয়েছে। যাই হোক, আমরা 13-তে আসি। ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশুর প্রতি আইনের বিধান কি? ধর্ষণের ফলশ্রুতিতে, এগুলো অনেক কঠিন বিষয়। কঠিন বিষয় কিরকম? আহ ধর্ষণের ফলশ্রুতিতে ছেলে মেয়ে তারা সেক্স করেছে, তো একটা বাচ্চার জন্ম নিছে। বাচ্চার তো কোনো দোষ নাই, তার তো বাবা আছে, যদি তাদের বিবাহ হয় নাই, কিন্তু তার বাবা তো আছে। 13 ধারা এই কথাটাই বলা হয়েছে যে ধর্ষণের ফলশ্রুতিতে তাদের বিবাহ হোক বা না হোক, বা তাকে জোর করে তার সাথে যৌন কাজ করা হোক, তার ফলশ্রুতিতে যদি কোনো শিশুর জন্ম হয়, তাহলে এই শিশু সংক্রান্ত বিধান কি? এই শিশুর ভরণ পোষণ কে বহন করবেন? কতদিন পর্যন্ত বহন করবেন? কন্যা শিশু হলে কতদিন পর্যন্ত বহন করবেন? এই বিষয়টি উল্লেখ করা হয়েছে 13 ধারায়। এখানে কি বলা হয়েছে? বলছে যে অন্য কোনো আইনে যাহাই কিছু থাক না, উক্ত সন্তানকে তার পিতা মাতার মাতৃগৃহ সদর তত্ত্বাবধানে রাখা যাবে। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে যে ধর্ষণের ফলশ্রুতিতে কোনো শিশুর জন্ম হলে এই শিশু কার তত্ত্বাবধানে থাকবে এবং এই শিশুর ব্যবহার কে বহন করবেন, তাহলে আমাদের বুঝতে হবে 13 ধারার প্রশ্ন। 13-2 এখানে 13-1 ঘতে যে কথা বলা আছে, উক্ত সন্তানের ভরণ পোষণ ব্যয় 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, প্রদেয় হবে। 21 বছর অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে তার বিবাহ না হওয়া পর্যন্ত, আর পুত্র সন্তানের ক্ষেত্রে ভরণ পোষণ যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদেয় হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে যে যদি যাকে আহ, ধর্ষকের যদি অর্থ সম্পদ না থাকে, সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি?
13 ধারার মধ্যে এই বিষয়গুলো বলা আছে। 13 ধারার মধ্যে যে কথাটি বলা আছে, শিশুটা কার কাছে বড় হবে, বলছে যে তার পিতামাতা বা তার আত্মীয় স্বজন যারা আছে তাদের তত্ত্বাবধানে থাকবে। এবং কার পরিচয়ে পরিচিত হবে? তার বাবা মার পরিচয়ে সে পরিচিত হবে। উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় কেরা বহন করবেন? রাষ্ট্র বহন করবেন। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসছিল, আমি জানি। 14 যে বক্তব্যটা, যে খুলনা জেলার জেলার একটি পত্রিকার সাংবাদিক, একটা পত্রিকার সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধের শিকার, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের শিকার বা ক্ষতিগ্রস্ত শিশুর ছবি প্রচার করলেন বা ছাপালেন তার পত্রিকায়। তাহলে এক্ষেত্রে সে পত্রিকার সম্পাদকের অপরাধ কি, তার কি অপরাধ হবে, এই কথাটা এখানে উল্লেখ করা আছে। আসলে বিষয়টি হলো এরকমই যে এই 14 ধারার মধ্যে প্রথমে যে কথাটি, তাহলে আমরা কি লিখবো, কিভাবে লিখবো, প্রশ্নটা উত্তরটা কি সাইফুল, আমরা কিভাবে লিখবো? তার নারী শিশু আইনের 14 ধারায় উল্লেখ করা আছে, অপরাধের শিকার নারী বা শিশু পরিচয় প্রকাশ পায় সংবাদ মাধ্যমে, এরকম প্রকাশ পায় এরকম কাজ করা যাবে না। আর নারী শিশু 2 ধারা বলা আছে যে উক্ত নারী বা শিশুর যদি পরিচয় প্রকাশ করে উক্ত সংবাদপত্রের সংবাদদাতা এই আইনের অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। মানে প্রথমে যে কথাটি বলেছে যে যদি কোনো ব্যক্তি, এখানে যে কথাটি বলা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের শিকার কোনো নারী বা শিশুর পরিচয় প্রকাশ করেন, তাহলে সেটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে, অর্থাৎ যাবে না বলা আছে। আর 14(2)-এ বলা আছে যে যে ব্যক্তি এটি প্রকাশ করবেন তার শাস্তির কথা বলা হয়েছে 14(2)-তে। এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যদি প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধে অভিযুক্ত নারীর ছবি ক নামক পত্রিকার সাংবাদিক প্রকাশ করলেন, তার অপরাধটা কোন ধারায়? অপরাধ নাই স্যার। কারণ আসামির সে- ছবি প্রকাশ করলে আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রচিত মামলার আপনি তদন্তকারী কর্মকর্তা, তদন্তকালে জানতে পারলেন যে এই মামলার বাদী এই মামলার আসামিকে হেয় প্রতিপন্ন বা সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করিবার উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছেন। সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা কোন ধারায় ব্যবস্থা নেবেন? রুল 17 ধারায় স্যার। 17 ধারায়। আচ্ছা, যদি এখানে প্রশ্ন ক নামক ব্যক্তির প্ররোচনায়, ক নামক ব্যক্তির প্ররোচনায় খ নামক ব্যক্তি ক নামক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে দেখতে পারেন যে মামলার ঘটনাটি সত্য নহে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা ক এবং খ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবেন, কোন ধারায়? 17 স্যার আর 30 স্যার। 17 ধারায় হবে খালি স্যার। দুটার 17। ক্ষেত্রেই সূত্র ধারা হবে, 30 ধারা এখানে আসার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো? আদালত আদালতে নারী ও শিশু নির্যাতন দমনের একটি মামলার বিচার শেষে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে রচিত মামলার বিচার শেষে আদালতের বিচারক দেখলেন যে মামলার ঘটনাটি সত্য নয়, সেক্ষেত্রে আদালত বাদীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন, কোন ধারায় এটা? আইনুল? স্যার, এটা তো 17 ধারায় আদালতের যে উল্লেখ নাই স্যার। এটাই 17 ধারা। এখানে কি বলা আছে দেখো, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের কোনো ধারার মামলা বা অভিযোগ দায়ের করেন বা ন্যায্য
আইনানুগ কারণ নাই জানা সত্ত্বেও অভিযোগ দায়ের করেন বা করান, তাহলে এখানে বলা আছে। আচ্ছা, এখানে এই যে লেখা আছে, কোন ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল একের অধীন সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ এবং মামলার বিচার করিতে পারিবে। এটা তো লিখিত অভিযোগ লাগবে স্যার, তাছাড়া তো ট্রাইব্যুনাল কি সরাসরি নিজে নিতে পারবে স্যার? আদালত আদালতের কাছে এটা বলা আছে যে এরকম অভিযোগ, লিখিত অভিযোগ ছাড়া ট্রাইব্যুনাল কোনো এই 17 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন না। কিন্তু আদালতও যদি দেখেন যে ঘটনাটি মিথ্যা, আদালতে কিন্তু এই বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিতে পারে। এটা জানো তো নাকি? এটা যে কোনো পর্যায়ে, এই যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়, এখানে কিন্তু তদন্তের কথা বলা নাই, বিচারের কথা বলা নাই। বিষয়টা বুঝতে পারছো আনুল? জি স্যার। আচ্ছা, আমরা এরপরে চলে আসি। আচ্ছা, ক নামক ক নামক সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তদন্তকালে যথাসময়ে তদন্ত সমাপ্ত করিতে ব্যর্থ হয়েছেন। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত কি ব্যবস্থা নিতে পারেন? কত ধারা এটা? 18 18 স্যার। 18(6) বলা আছে যে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে তদন্ত সমাপ্ত না করার জন্য দায়ী। এই তো নাকি? সঠিক স্যার। আচ্ছা, জি স্যার, আবার যদি সঠিক। প্রশ্ন আসে যে ক নামক আদালতে খ নামক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা বিচার কাজ চলছে, আদালত বিচার চলাকালে দেখলেন যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার একজন আসামিকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করেন নাই বা একজন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন নাই, এবং এটি তার কর্তব্য অবহেলা ও শামিল বটে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? 18 18 স্যার। 18। তার মানে এই নারী শিশু নির্যাতন দমন, যদি কখনো প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নিতে পারেন, তাহলে 6 হবে, 8 হবে। আর যদি নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে যে তদন্তে যথাসময়ে তদন্ত সমাপ্ত করতে পারেন নাই বা তদন্তে ত্রুটি পরিলক্ষিত হয়েছে, তাহলে ত্রুটি হলে 8, আর যদি যথাসময়ে সমাপ্ত করতে না পারেন তাহলে 6। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা যেন ভুল না হয় আমাদের। ঠিক আছে, যাই হোক, আমরা এটা রাখলাম। বাকি অংশ আমরা সকালে এটা আলোচনা করব। এখানে অনেক গুরুত্বপূর্ণ আরো কিছু আছে। আমরা আহ, এই নারী শিশু নির্যাতন দমন আইনের বাকি যেগুলো আছে আমরা সকালে আলোচনা করব। কালকে সকালে এমসিকিউটা হবে না, সকালে আমরা নারী শিশুর বাকি অংশটা আলোচনা করব। আরো কিছু বলার থাকলে বলতে পারো। যতটুকু স্যার, আলোচনা করেছি তার পক্ষে। হ্যাঁ, এই যে 14 ধারার প্রশ্নটা আলোচনা করলেন স্যার, যে পত্রিকার সাংবাদিক যদি ভিকটিমের ছবি প্রকাশ করে তাহলে অপরাধ তার 14(2)। কিন্তু যদি প্রশ্ন আসে স্যার, ভিকটিমের ছবি ক নামক সাংবাদিক প্রকাশ করলো, তাহলে এই ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি হবে? যদি এরকম করতে আসে, সাব ইন্সপেক্টরের করণীয় কি? সাব ইন্সপেক্টর এখানে একটা বিষয় বলা আছে, এখানে তুমি ঠিক কথা বলছো যে কনমক পত্রিকার সাংবাদিক ভিকটিমের ছবি প্রকাশ করেছেন মর্মে পত্রিকায় এসেছে, অর্থাৎ তার পরিচয় প্রকাশ করেছেন, এরকম ঘটনার প্রেক্ষিতে সাব ইন্সপেক্টর করণীয় কি? অবশ্যই ট্রাইব্যুনালকে অবহিত করবে। বুঝতে পারছো? মামলা রেকর্ড হবে না এখানে, ট্রাইব্যুনালকে অবহিত করবে। ট্রাইব্যুনাল পরবর্তীতে যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বিষয়টা বুঝতে পারছো? ওই ধারা দিয়ে উল্লেখ করলে ট্রাইব্যুনালকে অবহিত করবে স্যার। এখানে লিখে দিতে হবে যে এই ধারায় তার অপরাধ, তবে এই ধরনের অপরাধের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা যেহেতু মামলাটি তদন্তাধীন, বুঝতে পারছো,
এই বিষয়টি সংক্রান্তে আদালতকে অবহিত করবেন। বিষয়টা কি বুঝতে পারছো? আলাদা কোনো মামলা হবে না স্যার। আদালত সিদ্ধান্ত নেবে কি করবে, কথা তোমার তো দরকার নেই, আদালত সিদ্ধান্ত নেবে। এই প্রশ্নটা আসছিল স্যার আমাদের কাছে। আচ্ছা, তোমাদের আসছিল নাকি এটা? জি স্যার, একবার আসছিল। আচ্ছা আচ্ছা। কারণ এখানে তুমি তো তার বিরুদ্ধে 14 ধারায় মামলা নিতে পারবে না, তুমি তো মামলা নেওয়ার তো আদালত না এটা ব্যবস্থা নেবেন, সকল ক্ষেত্রে তো মামলা হবে না। এখন পত্রিকায় আসছে তুমি যদি 14 ধারায় মামলা নেও তার বিরুদ্ধে, হ্যাঁ, তো এটা অবশ্যই আদালতকে অবহিত করতে হবে। এটা সবচেয়ে বেটার হলো বিষয়টি সংক্রান্তে আদালতকে অবহিত করতে হবে। তাহলে বাদীটা কি হবে, বিষয়টা কি বুঝতে পারছো? বাদী কি পুলিশ হবে? ধারাটা তো আমলযোগ্য স্যার। যতই হোক তাই বলে তুমি তো মামলা করতে পারবে না এখানে। আদালতকে জানার তোমার সমস্যা কোথায়? আদালত কি তোমার তোমার প্রতিবেদনের ভিত্তিতে তাকে কাস্টডিতে নিতে পারে না? আমার কথা কি বুঝতে পারছো? জি একটা স্যার, ঠিক পত্রিকায়, আছে। শোনো, কিছু কিছু ক্ষেত্র আছে পত্রিকায় আসছে মানে কি, এটা একটা বস্তুগত সাক্ষ্য। আর মামলা দিছে, এটার কোনো ঠিক, মামলা তো মিথ্যা হইতে পারে, বুঝলে? কিন্তু তুমি যে পত্রিকায় যে প্রমাণ, এটা বহুল প্রকাশিত, এটা তো ছাপা তোমারই কাজ, এটা আর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আর সব ক্ষেত্রে লেখা থাকে না, যেমন এই জন্য বললাম না যে আমাদের পুলিশ কর্মকর্তাগণ যে যখন ছিলেন এনারা এইগুলোর কখনো সুরাহা করে নাই। যেমন প্রশ্ন আসছে যে আপনি নারী ও শিশু নির্যাতন দমনাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে ধর্ষণের অপরাধের সাথে চুরির একটি অপরাধ বা নারীটির কাছ থেকে 2 ভরি স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেছে মর্মে বা জোর করে নিয়ে গেছেন মর্মে প্রমাণিত হয়েছে, এরকম ঘটনার ক্ষেত্রে আপনার করণীয় কি? মানে কি লেখা আছে নাকি কোথাও? আদালত বলছে যে আদালত বিচারের সময় যদি দেখেন এরকম একটা ঘটনা প্রমাণিত হয়েছে, তাহলে আদালত এটাও বিচার করতে পারবেন, ওটাও করতে পারবেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তা কি করবেন তা কিন্তু বলা নেই, আছে? নাই স্যার। তাহলে আমাদের কর্তৃপক্ষ যখন দেখলো যে না এরকম একটা অসঙ্গতি হচ্ছে, সেখানে কি করবে পুলিশ? এরপরে যেমন এই যে 18 ধারার মধ্যে বলা আছে যে মামলার তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে তদন্ত সমাপ্ত করতে না পারলে তদন্তকারী কর্মকর্তা শাস্তি দিল, তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করলো, কিন্তু তারপরে মামলাটি কি হবে, কতদিনে তদন্ত সমাপ্ত হবে? এর তো একটা শেষ করা উচিত ছিল নাকি? জি স্যার। আইনি তো এগুলো উল্লেখ করে না, কাছে কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে করতে হবে যে আমার এটাই করা প্রয়োজন। কারণ আবার পত্রিকায় এগুলোই ধরো, এগুলোই হ্যাঁ প্রশ্ন আসতেছে স্যার পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নগুলোই পরীক্ষায় দিচ্ছে স্যার। এগুলোই আসবে, তোমার করণীয় কি? হ্যাঁ, এগুলো 14-2 আছে, 27-3, এগুলোই পরীক্ষায় আসতেছে এগুলো এগুলো। আসবে, যাই হোক, আমরা এগুলো কালকে আলোচনা করবো। তো সবাই, আর কারো কিছু থাকলে সংক্ষেপে বলো। স্যার, হ্যাঁ, এই যে কোনো মামলা তদন্তকারী অফিসার তার তদন্তকালে মামলার ঘটনা মিথ্যা জেনেও তিনি চার্জশিট দাখিল করলেন, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার অপরাধ কি? তোমার কিছুই করার নেই, কারণ মিথ্যা জেনেও কখনো চার্জশিট দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ কাগজ কলমে চার্জশিট দিতে গেলে তাকে অভিযুক্ত করেই চার্জশিট দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, যেমন নারী শিশুর ক্ষেত্রে এটা হচ্ছে। কোনো নারী শিশু টিশু না, যে কোনো মামলায় ওই যে পুলিশের পয়সা খাওয়ার কিছু সিস্টেম, চার্জশিট হালকা করে দেব, চার্জশিট কখনো হালকা হয় না, বুঝতে পারছো? যাই হোক, আর কিছু বলবা রুহুল, কিছু বলবা? না স্যার। আমরা সকালে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই নারী শিশুর বাকি অংশটা কালকে আমরা শেষ করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। সকাল 7টায় ক্লাস। আর আমি আবারও বলছি, যারা আমার এখনো দান দক্ষিণা দেওয়া নাই অতি সত্বর দিয়ে দিও। ভালো থাকো সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।